জলবায়ু সংকটে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপের কোনো কোনো দেশে, বিশেষ করে ফ্রান্সে অনেক প্রাণহানি হয়েছে। মানুষ অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে তারা বিভিন্ন জলাশয়ে নেমেছেন। রুনিয়া, এই খবরগুলো আমরা প্রচার করছিলাম, পাচ্ছি নিয়মিত। এবং এই জলাশয়ে নেমে সাঁতার না জানার কারণে তারা মৃত্যুর কোলে ঢুলে পড়ছেন, ডুবে যাচ্ছেন। আমাদের সাথে আজকের অতিথি রয়েছেন বাংলাদেশ সাঁতার প্রশিক্ষক একজন মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত জানাই আপনাকে সকালের বাংলাদেশে। এবং আমরা যে উদ্ভূত পরিস্থিতির কথা বলছিলাম, যদিও সেটা দূর ফ্রান্সের, তবে বাংলাদেশে এমন ঘটনা নেহায়তই কম নয়। বাংলাদেশে সাঁতার না জানার কারণে বা পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আমরা যা ধারণা করি তার চেয়ে অনেক বেশি। এমনটা হবার কারণ কি? আমরা তো নদীমাতৃক দেশ, বা জলাশয়ও অনেক জায়গায় আছে। চমৎকার একটা বিষয় বলেছেন। আসলে এটা আলোচনা করার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে। আমি যদি একটা সমীক্ষা বলি যে ইউনিসেফ এবং বাংলাদেশটা একটা এনজিওর সমীক্ষা অনুযায়ী প্রতি বছর গড়ে বাংলাদেশে প্রাণ যাচ্ছে 19,000 থেকে 20,000 মানুষের শুধু পানিতে ডুবে, এবং এটা কিন্তু বাড়ছে এবং প্রতিনিয়ত এটা বাড়ছে। এবং রিসেন্ট যদি আপনি ফ্রান্সের ঘটনা বললেন, বাইরের দেশে, আমাদের দেশে যদি একটা ঘটনা বলি, বেশ প্রথম আলোতে হাইলাইটস হয়েছে যে হাওরে এখন কিন্তু হাওর কেন্দ্রিক একটা বিনোদনের প্রবণতা বাড়ছে। সবাই কিন্তু অনেক হাউস বোট বা সেই জায়গাগুলোতে ভ্রমণ করতে যাওয়া। আর আমাদের দেশে জুন জুলাই মাসে পানিটা এত ফুলে ফেঁপে ওঠে কারণ নদীর নাব্যতা কিন্তু নেই। নদীর নাব্যতা না থাকার কারণে পানি রিজার্ভ হতে পারে না। পানিগুলো তো অবশ্যই ফুলে উঠবে এবং ভারী বর্ষণ, ঢলের পানি নেমেও বন্যা হচ্ছে। তো সেই জায়গাগুলোতে যেয়ে কিন্তু রহরহ এই যে মৃত্যুগুলো, প্রতিদিন বলা হচ্ছে যে গড়ে 45 থেকে 50 জন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, এবং রেগুলার এই ঘটনাগুলো। এটা খুবই অ্যালার্মিং। মানে এটা গত বছর থেকেও তো এই বছর তাহলে নাম্বারটা বেশি, আরো বাড়ছে এই প্রতিনিয়ত। আসলে এটার আমি যদি কয়েকটা ধাপে বলি যে এটা আসলে একটা কারণে আসলে বিশ্লেষণ করা যাবে না। প্রথমত যেটা হচ্ছে, আমাদের দেশ নদীমাতৃক দেশ, চারদিকে অসংখ্য নদী নালা খালবিল জালের মতো ছড়িয়ে আছে, যার কারণে কিন্তু আমাদের ওয়াটার বডি অ্যাক্সেস খুব ইজি। আমরা খুব সহজে পানির কাছে চলে যাই বা এই বিপদের সম্মুখীন হই। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই যে এই মৃত্যুতে কিন্তু সবচেয়ে বেশি যারা মানে ঝুঁকিতে আছে তারা হচ্ছে শিশুরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কারণ তাদের সুপারভিশনের অভাব, নজরদারির অভাব। সাঁতার কে শেখাবে? এখন বাবা মা ব্যস্ত থাকেন, এবং সাঁতার শেখাতেই বা কই নেবে? তুমি সাঁতার পারো? আমি পারি, আমার শেখা হয়েছে, তাও অন্তত 10-12 বছর বয়সে এসে। আচ্ছা, আমি বরিশালে বড় হয়েছি, কিন্তু কখনো আসলে সাঁতার শেখা হয়নি। এটা খুবই আশ্চর্যকর বিষয়। কিন্তু এই যে আমরা বলছিলাম যে শিশু বয়স থেকে যদি তাদেরকে আমরা সাঁতার শেখাই, যাদের ওয়াটার বডির অ্যাক্সেস আছে বা যারা ওয়াটার বডির কাছে বড় হচ্ছে, তাহলে কি সেটা আমাদেরকে বিপদ থেকে অব্যাহতি দিতে পারে, বিপদ কমাতে পারে? অবশ্যই। এই যে আমাদের দেশে যে ওয়াটার বডির অ্যাক্সেস বা ওয়াটার বডি এত পরিমাণে থাকার কারণে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ বিষয় কিন্তু, যে আমরা চাইলে নদী নালা খালবিলগুলোতে যেতে পারি। কিন্তু রিসেন্ট যে সময়গুলোতে আপনি যদি লক্ষ্য করেন, আসলে এই মুক্ত জলাশয়গুলোতে কিন্তু নামার উপায় নেই। সেখানে মানে মৎস্য চাষ এবং বিভিন্ন ধরনের যে খাবারগুলো ইউজ করা হয়, এবং আমাদের যে জল দূষণ বা নদী দূষণ করতেছি, যার কারণে কিন্তু আগের মতো, যেমন আমাদের যে আগের যে প্রজন্ম, তারা কিন্তু খুব সহজে পানিতে, যেমন আমার জীবন কিন্তু গড়ে উঠছে নদী কেন্দ্রিক। তো আমরা কিন্তু আমাদের বাবাদের সাথে, দাদাদের সাথে, আমাদের জেঠুদের সাথে কিন্তু নদীতে চলে যেতাম। কিন্তু এখনকার বাচ্চাগুলোর কিন্তু সেই অ্যাক্সেসটা নাই, যার কারণে তারা সাঁতার শিখতে পারছে না। আর একটা ভয়ঙ্কর বিষয় আমি শেয়ার করি, এখন অলমোস্ট 90% মানুষই সাঁতার জানে না শহর এলাকার। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই প্রজন্ম তো আমরা যারা এখন এই মিডিল প্রজন্মতে আছি, কিন্তু এই পরবর্তী প্রজন্ম, আমাদের বাবা মারাই সাঁতার জানে না, যারা এখন সন্তান, যেমন আমার সন্তান, তাদের বাবা মার অধিকাংশই সাঁতার জানে না। যদি বাবা মা যদি সাঁতার না জানে, তার সন্তানকে কিভাবে সাঁতার শেখাবে? কয়জন প্রশিক্ষক এই পুরো বাংলাদেশকে কাভার করতে পারবে? এটা আসলে পুরো সোসাইটি মিলে যদি আমরা এক হয়ে এই যে বিষয়টার প্রতি মোকাবেলা করি, তাহলেই শুধুমাত্র সম্ভব যে সবাই মিলে। তো রাফিকুল, আসলে যদি আমরা এখানে দেখি, আসলে অনেকগুলো ধাপ। কিন্তু প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে বাবা মা সাঁতার জানে না, তারপর আমাদের ফ্রেশ ওয়াটার বডি যেটা আগে ছিল, যে ইচ্ছে করলে পানি নদীতে বা পুকুরে আমি ঝাঁপ দিতে পারতাম বা ওখানে গিয়ে শিখে ফেলতে পারতাম, সেই বিষয়টা আসলে হচ্ছে না। তাহলে এটা আমাদের সুপারভিশনটার কি একটা সুপারভিশনের নেটওয়ার্ক তৈরি করা উচিত, বা সেফটি নেট তৈরি করা উচিত, যেখানে আমরা দেখি যে বাচ্চারা আনসুপারভাইজড হিসেবে হয়তো ঘোরাফেরা করছে পানির কাছে, মা বাবা হয়তো কাজে যাচ্ছে, তখন কেউ একজন বসে তাদেরকে পাহারা দিচ্ছে। এই ধরনের কি সেফটি নেট আমরা তৈরি করতে পারি সরকারিভাবে? আসলে এটা
যদি আমরা গভর্নমেন্ট ভাবে যাই, তার আগে গভর্নমেন্টে যাওয়ার আগে আমাদের আসলে সোসাইটির আমাদের নিজেদের করণীয় আছে। ওকে, আমি একজন অভিভাবক হিসেবে, একজন বাবা হিসেবে, আমি যেমন আমার সন্তানকে হাঁটতে শেখাই, হাঁটতে গেলে কিন্তু সে পড়ে যাচ্ছে, তারপরেও তাকে আমি উঠে বারবার হাঁটতে শেখাচ্ছি। কেন? তার এই হাঁটতে শেখাটা আগামী দিনের নিরাপত্তা তার বিধান করবে। আমি কিন্তু সেটার ক্ষেত্রে খুব সচেতন। আমি আমার সন্তানের পড়ার ক্ষেত্রে কিন্তু খুবই সচেতন। কোন কোচিংয়ে পড়বে, কোথায় যাবে, তার পুরো লাইফের আমি একটা প্ল্যান করছি। কিন্তু এই অনিশ্চিত জীবনে আমার সন্তানটা কখন পানির মুখোমুখি হবে, কখন একটা এইরকম পরিস্থিতির মুখোমুখি হবে, সেটা কিন্তু আমাকে সেকেন্ড চান্স দিবে না। আমি যদি রাস্তায় ইনজুর হই, আমি হয়তো কেউ একজন আমাকে রেস্কিউ করতে পারবে, করে আমাকে হসপিটালে নিয়ে যেতে পারবে, কিন্তু পানিতে যদি একটা ইনসিডেন্ট ঘটে, সেখানে কিন্তু সেকেন্ড চান্স পাওয়া যাবে না। এই যে আমরা যদি অভিভাবকরা একটু সতর্কতা হই, যে যখন খুব আর্লি এজে তখন বাচ্চাদেরকে একটু সুপারভিশনে রাখা, নজরদারিতে রাখা, এবং বাচ্চাদের একটা বয়স হয়ে যাওয়ার পরপরই তাদেরকে কিন্তু সাঁতারে দেওয়া। এখানেই আসতে যাচ্ছিলাম যে সাঁতারের শেখার বয়সটা আসলে কোন বয়সটা সবচেয়ে উপযোগী, কখন শিখলে সবচেয়ে কম সময় শেখা যায়, কিংবা সেটা স্মৃতিতে খুব ভালো ধারণ করা যায়, ভালোভাবে শেখা যায়? চমৎকার একটা বিষয়। এই প্রশ্নটা না আমি কন্টিনিউ পেয়ে থাকি আর কি। আমি এই সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে যখন এই কাজ করি, যে ওয়াটার অ্যাওয়ারনেস নিয়ে বা ওয়াটার সেফটি অ্যাওয়ারনেস নিয়ে এবং সাঁতার শেখার বিষয়টা, বিভিন্ন বয়সের মানুষ আমাকে জিজ্ঞেস করে। তো আমার বয়স তো 40, 50, কেউ বলে আমার বাচ্চার বয়স 6। আসলে স্কিল শেখার জন্য স্পেসিফিক কোনো বয়স হয় না, ইচ্ছা শক্তিটা। স্টার্টিং এর একটা এজ আছে, যেমন ইনস্ট্রাকশন বোঝার একটা বিষয় আছে। খুব ছোট এজে কিন্তু ইনস্ট্রাকশন প্রসেস করতে পারবে না। সেই জন্য আমরা বলি যে 5 থেকে যদি স্টার্ট করা, 5 এবং 6 বছর থেকে যদি স্টার্ট করা যায়, এটা খুব ভালো বিষয়। এবং 8 বছর দিকে আসলে বাচ্চারা পুরোপুরি বিষয়গুলো বুঝে এবং খুবই অল্প সময়ে, বলা যায় 12 থেকে 14 দিন বা 15 দিন, খুবই কিন্তু অল্প সময় বা 1 মাসের যদি একটা কেউ প্ল্যান করে, তার কিন্তু সারা জীবনের নিরাপত্তা বিধানের জন্য কিন্তু খুব ইজিলি এই লাইফ সেভিং স্কিলটা কিন্তু শেখা যায়। মানে কারণ আমরা যে শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে দেখি, তারা যখন হয়তো ছুটিতে বা ঈদের ছুটিতে নানি বাড়ি দাদি বাড়ি যাচ্ছেন, তখন আসলে এই বিষয়টা কিন্তু হয়। আমরা আরেকটা জায়গাও কিন্তু দেখি যে অনেক সময় স্টুডেন্টরা তারা হয়তো কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, সেখানে একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনও হয়তো দেখা যায় যে দুজনই হয়তো ডুবে মারা যাচ্ছেন। ধরেন আমি সাঁতার জানি না, কিন্তু আমার সামনে এরকম একটা ইনসিডেন্ট হলো যে আমার কোনো একটা বন্ধু বা কেউ হয়তো পানিতে পড়ে গেছে, বলে যে 30 সেকেন্ডই যথেষ্ট একটা মানুষের ডুবে যাওয়ার ক্ষেত্রে। তখন আসলে আমি কি করবো? আমিও কি ঝাঁপ দেবো তাকে বাঁচানোর জন্য, যেখানে আমিও সাঁতার পারি না? আসলে এইখানে দুইটা জিনিস একটু আমাদেরকে আলাদা করতে হবে। একটা হচ্ছে সাঁতার জানা আর ওয়াটার সেফটি, দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। তো আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে, যে আমি গাড়ি চালাই, কেউ যদি গাড়ি চালাতে পারে মহল্লা বা ছোট রাস্তায়, সেই গাড়ি চালানো আর হাইওয়ে নিরাপদে গাড়ি চালানোর মধ্যে কিন্তু দুইটা সম্পূর্ণ পার্থক্য বিষয়। আমি যদি হাইওয়েতে গাড়ি চালাতে চাই, অবশ্যই আমাকে ট্রাফিক আইন মানতে হবে, কোন রোডে আমি কত স্পিডে চালাতে পারবো, কোন সিগন্যালগুলো মানতে হবে। ঠিক তেমনই সাঁতার জানা মানে সাঁতার করে সামনের দিকে আগানো বা পিছানো বা ভেসে থাকা। বাট ওয়াটার সেফটি হলো কখন আমাকে নামতে হবে, কোন সময় আমি নামতে পারবো না, কোন ওয়াটার বডিতে এক্সারসাইজ আমি করতে পারবো না, কখন আমাকে থামতে হবে, কোন সময় আমাকে ফিরতে হবে, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে জানতে হবে। আর রেস্কিউর ক্ষেত্রে যে বিষয়টা আমাদের দেশে আমরা সাধারণত দেখে থাকি, আমরা অনেক আবেগপ্রবণ হয়ে যাই, যে আমার সামনে কেউ ডুবে যাচ্ছে, আমি একদম লাফ দিয়ে তাকে বাঁচাবো, এই সময় দুর্ঘটনাগুলো ঘটে। আমরা প্রতিনিয়তই নিউজ পাই যে বাবা মেয়েকে বাঁচাতে যায়। রিসেন্টলি যে হাওড়ে একটা ঘটনা ঘটলো, মেয়েকে বাঁচাতে মেয়েকে কোনোভাবে শুধু পারে দিতে হবে, কিন্তু উনি স্রোতে কিন্তু ভেসে চলে গেছে। উনি যদি অ্যাসেস করতে পারতো যে এই জায়গায় তো প্রচণ্ড স্রোত তৈরি হয়েছে, তো এই জায়গায় ওনারা ফ্যামিলি নিয়ে কিন্তু উনি নামতো না। তো এই জিনিসটা জানতে হবে। একটা জিনিস, রেস্কিউর ক্ষেত্রে 1-to-1 রেস্কিউ, আমরা যারা লাইফগার্ড আছি, 1-to-1 যে রেস্কিউটা, বডি কন্ট্যাক্ট রেস্কিউ, এটা আমরা সবচেয়ে শেষে নিয়ে যাই। যখন আমার আর কোনো উপায় নেই, আমি অ্যাজ এ প্রশিক্ষণপ্রাপ্ত লাইফগার্ডও আমার কোনো ওয়ে নেই, তখন আমি 1-to-1 রেস্কিউতে যাব। তার আগে আমার রেস্কিউ প্রসেসটা কীরকম, আমাকে অবশ্যই, আমি একজন সাধারণ মানুষের জায়গা থেকে যদি বলি, যদি আমার সামনে কেউ ডুবে যায়, অবশ্যই আমাকে চারিপাশে চিৎকার করে আশেপাশে মানুষের সাহায্য নিতে হবে। সেটাও যদি আমি না করতে পারি, আমাকে দেখতে হবে ওইখানে কোনো বাঁশ, লাঠি বা কোনো কাঠি আছে কিনা, যেটাকে বলে রিচ, থ্রো অ্যান্ড সেভ। অ্যাকচুয়ালি আমি কোনো কিছুর মাধ্যম দিয়ে তাকে সেভ করব। এখন হতে পারে যে আমি ওখানে বাঁশ বা লাঠি কোনো কিছু আমার কাছে নেই, আমার শরীরের কাপড় দিয়েও তার কাছ থেকে একটা ডিস্টেন্স করতে পারি। আমি আমার টি শার্টটা খুলে দিতে পারি, ছুঁড়ে দিতে পারি তার দিকে। এমন যদি হয় যে আশেপাশে শাড়ি বা আমাদের দেশে যে কালচার অনুযায়ী সেই জিনিসটাকে ছুঁড়ে দিয়ে তার সাথে একটা ডিস্টেন্স রেখে তাকে কিন্তু নিরাপদে আনতে হবে। এবং নিরাপদে আনার পরে আমাদের দেশে যেটা হয় কি, ডুবে
ডুবে যাওয়ার পর অনেকে আনকনসাস হয়ে যায়। তখন বিভিন্ন ধরনের বিষয় আছে, যে মাথায় উঁচু করে নিয়ে ঘোরানো, বিভিন্ন ধরনের একটা প্র্যাকটিস আছে যেটা রুগীর ক্ষেত্রে আরও মানে ভিকটিমের ক্ষেত্রে আরও বেশি সমস্যা তৈরি করে। তো আনার পর যদি তার মানে ফার্স্ট এইড জ্ঞানটা থাকে, সেই অনুযায়ী তাকে ফার্স্ট এইড চিকিৎসা দেওয়া শুরু করা ইমিডিয়েটলি, এবং নিকটস্থ যে ইমার্জেন্সি আছে, আমাদের 999 আছে, তাদের হেল্প নেওয়া এবং দ্রুত তাকে হসপিটালাইজ করা। আচ্ছা, এই বিষয়গুলোতে আমাদের আরেকটু বিস্তারিত আমাদের জানার কথা আছে। বলা প্রয়োজন, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতির পর সকলের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি এবং শাফিন আছে আপনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন সাঁতার প্রশিক্ষক রফিকুল ইসলাম। আপনার কাছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে শুনছিলাম, রুনি বলছিলেন, আমরা ব্রেকে আলাপ করছিলাম। একটা বিষয় তো হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে সাঁতার যখন কেউ পানিতে পড়ছে তখন তাকে বাঁচানোর জন্য আসলে আমাদেরকে প্রথমে 1-to-1 বডি কন্ট্যাক্টে না গিয়ে আসলে থ্রো অ্যান্ড পুল আমাদেরকে সেটা করতে হবে। আমাদের আরেকটা আমরা দেখি যে মৃত্যুর সংখ্যা বাড়ে যদি কখনো কেউ রিসোর্টে ঘুরতে যায়, সেখানে সুইমিং পুলে নেমে সেটা হচ্ছে, অথবা পুকুরে নেমে হচ্ছে। কক্সবাজারে হচ্ছে, দেখা যাচ্ছে যে যখন তারা সৈকতে যাচ্ছে তখন সেখানে তারা ঢেউয়ে তারা সেখানে মারা যাচ্ছেন বা ডুবে যাচ্ছেন। জোয়ার ভাটা কি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে? আমাদের আমরা দেশে সবসময় মনে করি যে ভাটার সময় মানুষকে টান দিবে, তখন এটা রিস্কি। ইয়েস, আমাদের দেশে আসলে এইটা একটা বিপরীত একটা আছে, যে আমরা সাধারণত জানি যে ভাটাতে টান দিবে, এবং ভাটার সময় কিন্তু সিগন্যাল থাকে, যারা লাইফ গার্ড থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের দেশে যত পর্যটক, আমাদের তো পৃথিবীর সবচেয়ে বড় লংগেস্ট সি বিচ, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের দেশে লাইফ গার্ড খুবই অপ্রতুল। প্রতি বছর 30 থেকে 40 জন, যেখানে প্রতি বছর কোটি মানুষ 120 কিলোমিটার লম্বা একটা সি বিচ ঘুরতে যাচ্ছে। অধিকাংশ জায়গায় কিন্তু অসুরক্ষিত। আর আমাদের দেশে কি আমাদের তো বালির বীচ, যার কারণে প্রতিনিয়ত বীচের চরিত্র কিন্তু চেঞ্জ হয়, অবস্থান পরিবর্তন ঘটে। তা আমরা জোয়ার ভাটার সময় না নামলেও জোয়ারে কিন্তু অনেকেই নামি, কিন্তু এই জোয়ারের সময় হয় কি, যে বালির ক্যানেলগুলো বিচে তৈরি হয়, ভাটায় নেমে যাওয়ার সময় বালিগুলো সরে যায়, আমরা সেটা কিন্তু বুঝতে পারি না। কারণ হঠাৎ পানি, জোয়ারের পানি, হ্যাঁ, জোয়ারের পানি যখন ফুলে যায়, যেমন সামনে 2 বা 3 ফিট, পিছনেও 1.5 ফিট 2 ফিট, মাঝখানে 10 থেকে 15 ফিট বা 8 ফিটের একটা গভীর হয়ে যায়। কোনো একটা ঢেউয়ে যদি উনি ধাক্কা খেয়ে পিছনে চলে আসে, তখন কিন্তু ওইখানে আর উনি আর দাঁড়াইতে পারেন, এবং প্যানিক হয়ে হঠাৎ করে এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু মৃত্যুর ঘটনাগুলো খুব বেশি ঘটে। এবং এত পরিমাণ মানুষ কক্সবাজারে হয়, সেখানে এই 40 থেকে মানে 100টা চোখ কিন্তু এত মানুষকে দেখা সম্ভব না। এবং যে কক্সবাজার আরেকটা জিনিস, যে আমরা টিউবে খুব খেলতে পছন্দ করি, তো আমরা যখন যে পানিতে নামি, সেই সময়টা হয়তো বা একটা সময় নামি, সেই জায়গায় পানির গভীরতা হয়তো বা থাকে খুবই কম, কিন্তু ধীরে ধীরে আমরা 2 থেকে 3 ঘন্টা যখন সময় কাটাই, পানি তো স্থির নেই, পানি তো প্রতিনিয়ত বাড়ছে এবং গভীরতাটা বাড়ছে। সেই সাথে কিন্তু অনেক পর্যটক তারা কিন্তু ভেসে চলে যান, এবং লাইফগার্ড যারা আছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেন সেভ করার জন্য। তো কক্সবাজারে গেলে সবচেয়ে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, আমরা যে এরিয়াগুলোতে লাইফগার্ড আছে সেই এরিয়াতে যেয়ে তাদের সাথে কথা বলে আমরা পানিতে নামবো। এবং আরেকটা জিনিস, লাইফগার্ডের আমি এই জিনিসও দেখেছি কাজ করতে, যে লাইফগার্ডের সিগন্যাল দেওয়া আছে, রেড ফ্ল্যাগ, এখন পানিতে নামা যাবে না, ওই রেড ফ্ল্যাগের পাশ দিয়ে যায় পানিতে নামছে সবাই, মানে ওই এরিয়াতে যে ঘটনাগুলো ঘটে। তো এই যে ওয়াটার সেফটির নিয়মকানুনগুলো, বা বিচে যাওয়ার পরে একটা লাইফগার্ডের সাথে কথা বলে নেওয়া যে এখানে আসলে নামা যাবে কিনা, সুইম করা যাবে কিনা, এগুলো কিছু প্রোটোকল আছে, সেই জিনিসগুলো যদি অনুসরণ করা যায়, তাহলে এই মৃত্যু কিন্তু অনেকাংশে প্রতিরোধযোগ্য। এই প্রচলনেরও একটা ঘাটতি কোথাও না কোথাও রয়ে গেছে, যেটা আমরা দেখি না। আমি কক্সবাজার মাঝে মাঝে যখন ভ্রমণে যাই, আমি এ ধরনের প্রচলনের একটা অভাব বোধ করি, যে কোথা থেকে পানিতে নামলে আমার নিজের মধ্যে প্রশ্ন আসছে, কিন্তু আমি ওই ধরনের কোনো নির্দেশনা আমার চোখের সামনে পাচ্ছি না, এরকম ঘটনাগুলো ঘটে। আমাদের আরও একটা বিষয় রয়েছে, যে স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গাতেই আমরা ওই অভাবটা দেখি, যে লাইফ সেভিং যে স্কিলগুলো রয়েছে সাঁতারের মতো, বিশেষ করে সাঁতারের কথাই, সেটার কোনো ধরনের গাইডলাইন বা শেখানোর কোনো ওই যে কারিকুলামের মধ্যে নেই। সাঁতারটা শিখতে হবে, আমাদের শিক্ষা কারিকুলামের নিয়ে অনেক কিছু আছে, ক্লাসের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অনেক কিছুই, রান্নাবান্নাও শেখানো হয় অনেক জায়গায়, কিন্তু সাঁতারটা শেখানো হয় না। মানে সেটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, সেটা কতটুকু ঝুঁকি? যদি আধুনিক শিক্ষার দিকে দেখেন, আমি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আছি, ওখানে কাজ করছি, আইবি কারিকুলাম। আমরা কিন্তু বাচ্চাদেরকে ওখানে ওয়াটার সেফটি শেখাই, আমাদের কারিকুলামেরই অংশ হিসেবে ওয়াটার সেফটি এই জিনিসটা শেখায়। তো বাংলাদেশে যে জিনিসটা আছে, আমি নিজেও পড়াশোনার সময় শারীরিক শিক্ষা এবং নামে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে কিন্তু আমরা অনেক কিছু শিখি, সাঁতারের টেকনিকগুলো শিখি, বা ওইখানে একটা আলোচনা হয়, বাট প্র্যাকটিক্যাল যে জিনিসটা
আমি যদি সাইকেল চালানোটা বই পড়ে শিখি যে তাহলে তো এইভাবে হবে প্যাডেল না। করে আমাকে শিখতে হবে, এই জায়গায় একটা ঘাটতি আছে। এবং এটাকে যদি একটু মনোযোগ দিয়ে একটা এক্সট্রা অধ্যায় অ্যাড করে যে এখানে সাঁতার এবং সাঁতারের নিরাপত্তার জন্য কোন বিষয়গুলো, এবং স্কুলে যে দায়িত্বরত শিক্ষক রয়েছেন, ক্রীড়া শিক্ষক, তারা কিন্তু এই বিষয়ে অবগত। আমাদের যে ক্রীড়া শিক্ষকের যে সিলেবাস বা যে সাবজেক্টে আমরা পড়াশোনা করি, সেখানে কিন্তু এই বিষয়গুলো আমাদের জানতে হয়। এটা যদি একটু যত্ন করে শিশুদের মাঝে শেখানো যায়, শুধু স্কুল থেকে আসলে হবে না, এটা আমার পরিবারেরও হ্যাঁ, কারণ একটা support আসলে লাগবে। আমরা যদি স্কুলের ক্ষেত্রে চিন্তা করি, আমরা ঢাকার স্কুলগুলোর কথা যদি চিন্তা করি, সেখানে আসলে সুইমিং পুল বা মানে সাঁতার শেখানোর জন্য একটা বড় পানির একটা ওয়াটার বডি আমার লাগবে, সেইটা আসলে এফোর্ড করা বা ওইটা একটা দেয়াটা, আলাদা ওই আয়োজনের access প্রয়োজনীয়তা দেয়াটা থেকে তো যাবে। আসলে সম্ভব না। ওই শিক্ষা সফরের মতো ওরকম একটা হ্যাঁ। বিষয় যদি করা যায়, যে কোনোভাবে ইন্সপায়ার করা, সেটাও কি আসলে কার্যকর হতে পারে? না, এখন কিন্তু প্রতিটা স্কুলে মোটামুটি তারা যারা প্ল্যান করছে নতুনভাবে, সবাই কিন্তু সুইমিং পুল করছে। ঢাকার ম্যাক্সিমাম স্কুলগুলোতে এখন সুইমিং পুল চলে এসেছে, আর জেলা শহরে তো পুকুরগুলো এটা আসার আছে। বিষয়। পুকুরগুলো আছে। সো এটা যদি একটু পরিকল্পনা করা যায়, একটু সুচিন্তা করা যায়, যে আমাদের তো চারিপাশে অসংখ্য এই জলাশয় বা আমাদের ওয়াটার বডিজ, এটাকে যদি একটু পরিকল্পিতভাবে ব্যবহার করা যায়, আর বছরে আমার মনে হয় একটা মাস বা এইরকম অল্প সময়ের জন্য কিন্তু একটা পরিকল্পনা, ক্লাসের পাশে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে যদি এই জিনিসটাকে রাখা যায়, যে জীবনের নিরাপত্তার জন্য আমরা কত কিছু শিখি, ল্যাঙ্গুয়েজ শিখছি, আমরা হ্যাঁ, এখন আমরা গিটার শিখি, পিয়ানো শিখি। ড্রয়িং শিখছি। তো এইটা একটা আমাদের লাইফ সেভিং স্কিল হিসেবে যদি আমরা সাঁতারটা একটু শিখে রাখি বা আমার সন্তানকে একটু শেখাই, পরিবার, সমাজ এবং স্কুল এবং সরকার সবাই মিলে একসাথে কাজ করলে এই জিনিসটা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আসলে প্রথমে পরিবার থেকে ওই মানে ওই ধারণাটা তৈরি করতে হবে যে আসলে কখন আমার সাঁতারটা প্রয়োজনে চলে আসবে আমি তো জানি না, তো সেটার জন্য আমাকে আগে থেকে অগ্রিম প্রস্তুতি নেওয়াটা প্রয়োজন। আর আমাদের জন্য এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে একটা অগ্রিম বিরতি নেওয়া। ফিরবো একটু পর, সাথে থাকুন। সকালের বাংলাদেশে আবারও স্বাগত। শাফিন আছে, সাথে আমি আছি রুনিয়া, এবং আমাদের সাথে আছে আমাদের অতিথি সাঁতার প্রশিক্ষক মোহাম্মদ রাফিকুল ইসলাম। আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলো বেশিরভাগ পানিতে ডোবা মানুষ যারা হয়তো সাঁতার জানেন না। ধরেন কেউ সাঁতার জানে, কিন্তু কোনো এমন একটা ঘটনা ঘটে গেছে, হয়তো বাস নদীতে পড়ে গেছে, অথবা তাকে হয়তো কেউ ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছে, সেই মুহূর্তে সে হয়তো সাঁতার কেটে আসতে গিয়েই ডুবে গেছেন। প্রথমে আসলে আমি কি করব? ধরেন আমি বেসিক সাঁতার পারি, আমি পানিতে পড়ে গেছি, এখন আমি কি করব? এখানে একটা বিষয় হচ্ছে, সাঁতার জানলে যে সে পানিতে নিরাপদ হবে সে বিষয়টা সেটা না। এটা আমাকে বুঝতে হবে যে আমি কোন ওয়াটার বডিতে আছি, রিভার্সে আছি না সাগরে আছি, না আমি পুকুরে পড়ে গেছি। যদি সাগরে পড়েন, সেখানে সাঁতার দিয়ে তো আপনি কুল কিনারা পাবেন না। এই জন্য প্রত্যেকটা ওখানে যাওয়ার জন্য তো কোনো জলযান লাগবে। হ্যাঁ। যেমন নদীতে নৌকা ডুবি হচ্ছে বা লঞ্চ ডুবি হচ্ছে, আমাদের দেশে আমাদের যে সমস্যা হচ্ছে, আমাদের লঞ্চে যত মানুষ সেই পরিমাণ লাইফ জ্যাকেট নেই। সাঁতার জানার পরেও কোনো দুর্ঘটনা হলে প্রথমত যে কাজ, আমাকে দ্রুত সুরক্ষা, যেটাতে আমি ভেসে থাকতে পারবো, লাইফ জ্যাকেট বা বয়া, এই জিনিসটাকে আমাকে দ্রুত কাছে নিতে। আমরা টাইটানিকের যদি একটা উদাহরণ দিই, যেহেতু সবাই এই মুভিটা দেখেছে, টাইটানিকে কিন্তু সবাই কি করছিল, লাইফ জ্যাকেট পরে ফেলছিল। তারা সাঁতার জানুক না জানুক এই বিষয় না, এবং যখন লাইফ জ্যাকেট শেষ হয়ে গেল, এরপরে যখন মানে জাহাজটা ভেঙে গেল, ডুবে গেল, সবাই কি ফ্লোটিং কাঠ, চেয়ার বা যেটা টেবিল, float করছে যে সেটাকে জিনিসটা ধরে। ভেসে থাকে, হ্যাঁ। সেটা একটা সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে ভেসে থাকতে হবে। এবং সর্বপ্রথম যে জিনিস, এরকম পরিস্থিতি হলে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এই জায়গা থেকে আমাকে সার্ভাইভ করে বের হতে হবে। এটা একটা দুর্ঘটনা। মাথা ঠান্ডা রেখে, আমি যদি মাথা ঠান্ডা থাকে, আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, অক্সিজেন কম নিলেও আমি লম্বা সময় থাকতে পারবো, এবং আমার প্যানিক হবে না। প্যানিক অ্যাটাকে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো আরও বেড়ে যায় বা দুর্ঘটনাগুলো আরও বেড়ে যায়। তো সেই জায়গায় আমাকে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি খুব দ্রুত কোন জিনিসগুলো নিয়ে ভেসে থাকতে পারবো। ওকে। নৌকা ডুবি হলে নৌকাতে অবশ্যই ভেসে থাকার মতো অনেক জিনিস থাকবে, যে জিনিসগুলো যদি লাইফ বয়া এবং হচ্ছে লাইফ জ্যাকেট না থাকে, নৌকাতে আরও অন্যান্য জিনিস আছে। যেমন আমরা রিসেন্টলি যেটা দেখলাম, যে বাস ডুবিতে, বাস ডুবে যাওয়ার পরে যদি মাঝ নদীতে এরকম ডুবে যেত, আমরা দেখলাম লাগেজগুলো কিন্তু ভেসে উঠতেছিল হ্যাঁ। বাসের বক্স থেকে। তো আমি কিন্তু ওই মাছ নদীতে যদি আমি ট্রাই করবো ওই লাগেজটা ধরে আমি একটু সময় ভেসে থাকতে, কারণ আমাকে কেউ রেস্কিউ তো করবে, কেউ না কেউ করবে। আমরা বিভিন্ন সময় সংবাদে দেখি যে জেলেরা 14 দিন 15 দিন ভেসে থাকে সাগরে, তারপরে হলো তারা উদ্ধার হয়, কিন্তু সাঁতার কেটে কিন্তু কুল কিনারা পাওয়া যাবে না। আর পুকুর, নদী এবং সাগর, এই প্রত্যেকটা জায়গার জন্য আপনাকে ডিফারেন্ট প্রস্তুতি নিতে হবে। আমাদের আরেকটা বড় কারণ হচ্ছে, আমরা সুইমিং পুলে সাঁতার শিখি। সুইমিং পুল হচ্ছে এটা still পানি। একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট, যেখানে আপনি সব কিছু জানেন,
গভীরতা সব কিছু। কিন্তু ওপেন ওয়াটারে যখন যান পানিটা কিন্তু ন্যাচারালি ঘোলা হয়ে যায়, নিচের গভীরতা দেখা যায় না। এখন 2 ফিট আছে না 15-20 ফিট আছে বোঝা খুব মুশকিল। এই জন্য সাঁতার শেখার পাশাপাশি আপনাকে ওপেন ওয়াটারে সাঁতার শেখার বা করারও এক্সপিরিয়েন্সটা আপনাকে নিতে হবে, যে ওই রকম পরিস্থিতিতে আমি কি করব। তো ঠান্ডা রেখে কোনো ভাসমান বস্তু নিয়ে, বা যদি ভাসমান বস্তু না পাওয়া যায় অবশ্যই সাঁতার শেখার সাথে সাথে ফ্লোটিং বা সার্ভাইভাল সুইমিংটা শিখতে হবে, যে উল্টা হয়ে ভাসা বা সামনে ফ্লোটিং করে আমাকে ওয়েট করা। আর নদীতে যদি পড়ে যান, পুকুরের ক্ষেত্রে ভাবে ফ্লোট করে ওয়েট করবেন বা একটু আশেপাশে সাউন্ড এগুলো করে, চলে আসবে। হ্যাঁ। আর যদি পুকুর হয় তো সাঁতার কেটে মোটামুটি সামনে যাওয়া যাবে, একটু উল্টা ভেসে আবার সামনের দিকে যাবেন, যে পাড়ে পৌঁছে যাবেন। নদী যদি হয় সেক্ষেত্রে আমাকে স্রোত ব্যবহার করতে হবে। স্রোতে যদি আমি গাটা ছেড়ে দিই, নদী পাড়ের মানুষ যারা আছে তারা আরো রিলেট করতে পারবে, স্রোত কিন্তু আমাকে এক জায়গায় নিয়ে চলে যাবে পারে একটা সময়। স্রোতের এগেনস্টে আমি যত ভালো সাঁতার জানি না কেন, আমি কিন্তু পারে উঠতে পারবো না। আমরা যদি বলি যে বালু নদীতে একটা ঘটনা ঘটেছিল, সবাই খুব দেখেছিল যে একটা ছেলে সাঁতার জানে, সে সাঁতার করে 15 থেকে 20 ফিট গেছে, তারপর সে স্রোতের এগেনস্টে সাঁতার করার চেষ্টা করেছে, 5 থেকে 6 সেকেন্ডের পর সে টায়ার্ড হয়ে ফ্যাটিক হয়ে কিন্তু সে ডুবে চলে গেছে। সাগরের ক্ষেত্রে অবশ্যই আপনি যে নৌযান ব্যবহার করছেন সাগরে, সেই নৌযানের পর্যাপ্ত পরিমাণে সেফটি গিয়ার্স আছে কিনা, আমরা গাড়িতে উঠলে দেখি সিট বেল্ট ঠিক মতো ড্রাইভার বাঁধছে কিনা, এই যে সবগুলো চেক করি। তো সাগরের ক্ষেত্রে বা এই জলজ ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হয়ে এই বিষয়গুলো চেক করতে হবে। যদি পর্যাপ্ত না থাকে সে বিষয়ে অবশ্যই উদ্বেগ প্রকাশ করতে হবে। অসাধারণ, আজকে আপনার সাথে কথা বলে অনেকগুলো বিষয় জানা গেল। যে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে লাইফ স্কিল হিসেবে সাঁতারটা মাস্ট, প্রথমেই বাচ্চাদেরকে আসলে পরিবার থেকে শেখানো উচিত, এবং স্কুলগুলোকেও এটা আসলে আয়োজন করা উচিত। অ্যাটলিস্ট একটা 1 মাস বা 2 সপ্তাহের একটা প্ল্যানিং দেওয়া উচিত, যে প্রত্যেকটা বাচ্চাকে সাঁতার শিখতে হবে, একটা সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবং যারা সাঁতার জানে অথবা জানি না, পানিতে পড়ে গেলে কোনোভাবেই প্যানিক করা যাবে না। প্যানিক করা যাবে না, yes। পৃথিবীর যেহেতু 4 ভাগের 3 ভাগই পানি, এক্সপ্লোর করতে চাইলেও মনে হয় সাঁতারটা শেখা দরকার। যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, স্কুবা ডাইভিং করতে যান বা বিভিন্ন কিছু, সেই জীবনের স্বাদটুকু নিতে চাইলেও আমাদেরকে সাঁতারটা জানতে হবে। আমাদের সঙ্গে সাঁতার প্রশিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই সময় দিয়েছেন অনেক সময়, এবং আমরা একটা নতুন বিষয় ঠিক বলবো না, কিন্তু একটা নতুন উদ্যম পেয়েছি সকালে, যেটা আমাদের প্রচুর প্রয়োজন হয়। দিনটা ভালো কাটবে আশা করি সবাই। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের দিনটা আজকে ভালো কাটুক। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।